ওই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের কি খবর? আজকে আমরা বসন্তে প্রবেশ করব রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রি নিয়ে। দেখি কেমন লাগে আমাদের গল্পটা। সুরবালার সঙ্গে একসাথে পাঠশালায় গেছি, বউ খেলেছি। তাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করতেন এবং আমাদের দুজনকে একসঙ্গে করে নিজেরা বলা বলি করতেন। আহা, দুটিতে বেশ মানায়। ছোট ছিলাম, কিন্তু কথাটার অর্থ কিন্তু বুঝতে পারতাম। সুরবালার প্রতি সবার থেকে আমার দাবি যে একটু বেশিই ছিল, সেটা আমার মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল। আর সেই অধিকারেই মত্ত হয়ে তার প্রতি আমি প্রচণ্ড শাসন এবং উপদ্রব করতাম। আর সেও খুব সহিষ্ণুভাবে আমার সব রকম ফরমাস খাটত এবং শাস্তি মাথা পেতে নিত। পাড়ায় তার রূপের প্রচুর প্রশংসা ছিল, কিন্তু আমার মতন এই খারাপ ছেলেটার জন্য তার সৌন্দর্যের কোনো গৌরব ছিল না। আমি কেবল জানতাম সুরবালা আমারই প্রভুত্ব স্বীকার করবার জন্য বাবার বাড়িতে জন্ম নিয়েছে, এই জন্য তাকে আমি অবহেলা করতেই পারি। আমার বাবা চৌধুরী জমিদারের নায়েব ছিলেন। তার ইচ্ছে ছিল আমার হাতটা যেই পাকবে আমাকেও জমিদারি সেরেস্তার কাজ শিখিয়ে একটা কোথাও গোমস্তাগিরিতে ঢুকিয়ে দেবে। কিন্তু আমি না, মনে মনে তাতে নারাজ ছিলাম। আমাদের পাড়ার নীলরতন যেমন কলকাতায় পালিয়ে গিয়ে লেখাপড়া শিখে কালেক্টর সাহেবের নাজির হয়েছে, আমারও জীবনে সেরকম একটা আশা ছিল। কালেক্টরের নাজির হতে না পারি, জজ আদালতের হেড ক্লার্ক তো হতে পারি। এটাই আমি মনে মনে স্থির করে রেখেছিলাম। সব সময় দেখতাম আমার বাবা উচ্চ আদালত যারা কাজ করে তাদের প্রচণ্ড সম্মান করেন। নানা উপলক্ষে মাছ, তরকারি, টাকা, শিকে সব নিয়ে বেশ তাদের পুজো অর্চনা করেন। ছোটকাল থেকেই এটা আমার জানা। এই জন্য আদালতের ছোট কর্মচারী, এমনকি পেয়াদাগুলোকে পর্যন্ত মনের মধ্যে একটা সম্ভ্রমের আসন দিয়েছিলাম। এরা আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা বটে, ৩৩ কোটির ছোট ছোট নতুন সংস্করণ। বৈষয়িক সিদ্ধিলাভ সম্বন্ধে স্বয়ং সিদ্ধিদাতা গণেশ থেকে এদের প্রতি লোকের আন্তরিক নির্ভর অনেক ঢের বেশি। সুতরাং আগে গণেশের যা কিছু পাওনা টাওনা ছিল, আজকাল এরাই সব পায়টায়। আমিও নীলরতনের দৃষ্টান্তে উৎসাহিত হয়ে এক সময় বিশেষ সুবিধে পেতে গিয়ে কলকাতায় পালিয়ে গেলাম। প্রথমে গ্রামের এক আলাপি লোকের একটা বাড়িতে ছিলাম, তারপর বাবার কাছ থেকে কিছু কিছু করে পড়ার জন্য সাহায্য আসতে লাগলো। লেখাপড়াও যথা নিয়মে চলতে লাগলো। এর ওপরে আবার সভা সমিতিতেও যোগ দিতাম। দেশের জন্য হঠাৎ প্রাণ বিসর্জন করা যে আশু আবশ্যক, এই সম্বন্ধে আমার কোনো সন্দেহ ছিল না। কিন্তু কি করে এই দুঃসাধ্য কাজ করা যেতে পারে সেটা আমার জানা ছিল না। আর কেউ দৃষ্টান্তও দেখাতো না, কিন্তু তা বলে উৎসাহের কোনো ত্রুটি ছিল না। আমরা পাড়াগাঁয়ে ছেলে, কলকাতার এজরে পাকা ছেলের মতন সব জিনিসকে পরিহাস করতে শিখিনি। সুতরাং আমাদের নিষ্ঠা অত্যন্ত দৃঢ় ছিল। আমাদের সভার ছেলেরা সব জিনিসকে নিয়েই যে পরিহাস করতো সেটা তো আমরা করতাম না। তার ফলে আমাদের সভার কর্তৃপক্ষেরা যে বক্তৃতা দিতেন, আমরা তখন চাঁদার খাতা নিয়ে দুপুর রৌদ্রে টোটো করে বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করতাম। রাস্তার ধারে দাঁড়িয়ে বিজ্ঞাপন বিলি করার সাথে সাথে সভাস্থলে গিয়ে বেঞ্চি, চৌকি এগুলোও সাজাতাম। যদি দলপতির নামে কেউ একটা কথা বলতো, কোমর বেঁধে মারামারি করতাম। শহরের ছেলেরা এসব লক্ষণ দেখে আমাদেরকে বাঙাল বলতো। নাজির সেরেস্তার হতেই এসেছিলাম বটে, কিন্তু ম্যাথসিনি গারিবালদি হবার আয়োজন করতে লাগলাম। এমন সময় আমার বাবা আর সুরবালার বাবা নিজেরা ঠিক করলেন যে সুরবালার সঙ্গে আমার বিয়ে দেবেন। আমি 15 বছর বয়সের সময় কলকাতায় পালিয়ে আসি। তখন সুরবালার বয়স 8, এখন আমি 18। বাবার মতে আমার বিয়ের বয়স আস্তে আস্তে উত্তীর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি যে আমি দেশের জন্যই প্রাণ দেব।
আজীবন বিয়ে না করে স্বদেশের জন্যই মরব। বাবাকে বললাম যে পড়াশোনা সম্পূর্ণ শেষ না করে বিয়ে করব না। 2-4 মাসের মধ্যে খবর পেলাম উকিল রামলোচন বাবুর সঙ্গে সুরবালার বিয়ে হয়ে গেছে। পতিত ভারতের চাঁদা আয় কার্যে ব্যস্ত ছিলাম। এমন সময় এই খবর অত্যন্ত ছোট মনে হলো। এন্ট্রান্স পাশ করেছি, ফার্স্ট আর্টস দেব, এমন সময় বাবা মারা গেলেন। সংসারে তো কেবল একা আমি নই, মা আছে, 2 বোন আছে। সুতরাং কলেজ ছেড়ে কাজের সন্ধানে যেতেই হলো। বহু চেষ্টায় নোয়াখালী বিভাগের একটা ছোট্ট শহরে এন্ট্রান্স স্কুলের সেকেন্ডারি মাস্টারির পদ পেলাম। মনে করলাম আমার উপযুক্ত কাজ পেয়েছি। উপদেশ এবং উৎসাহ দিয়ে এক একটা ছাত্রকে ভাবি ভারতের এক একটা সেনাপতি করে তুলব। কাজ আরম্ভ করে দিলাম। দেখলাম ভাবি ভারতবর্ষ থেকে আসন্ন এক্সামিনেশনে তারা অনেক বেশি। ছাত্রদেরকে গ্রামার অ্যালজেব্রার বাইরে কোনো কথা বললেই হেডমাস্টার রাগ করে। মাস 2 মধ্যে আমারও উৎসাহ নিস্তেজ হয়ে গেল। আমাদের মতন প্রতিভাহীন লোক ঘরে বসে বিভিন্ন কিছু কল্পনা করে, অবশেষে কার্যক্ষেত্রে নেমে ঘাড়ে লাঙল বয়ে নিয়ে পেছন ফিরে লেজ তুলে একখানা মাথা নিচু করে সহিষ্ণুভাবে প্রত্যেক দিনের মাটি ভাঙার কাজ করে সন্ধেবেলায় এক পেট জাবনা খেতে পেলেই সন্তুষ্ট থাকে। লম্ফে ঝম্পে আর খুব একটা উৎসাহ। আগুনে পুড়ে যাওয়ার আশঙ্কায় স্কুল ঘরে কাউকে না কাউকে একটা বাস করতেই হতো। তো আমি ছিলাম একা, আর কি, আমি বাস করতাম সেই স্কুল ঘরে, আমার উপরই সেই ভার। স্কুল ঘরটা লোকালয় থেকে বেশ কিছুটা দূরে একটা বড় পুকুরের পাশে, চারদিকে সুপুরি, নারকেল আর মাদারের গাছ, এবং স্কুলের ঘরের প্রায় গায়ে 2 বুড়ো নিম গাছ স্কুল ঘরটাকে বেশ ছায়া দিয়েছে। একটা কথা এতদিন বলিনি, আসলে বলার কথা মনে হয়নি, একটু বলি। এখনকার সরকারি উকিল রামলোচন রায়ের বাড়ি আমাদের স্কুল ঘর থেকে একটু দূরে, এবং তার সঙ্গে তার স্ত্রী, আমার ছোটবেলার সাথী সুরবালা ছিল। সেটা আমার জানাই ছিল। রামলোচন বাবুর সঙ্গে আমার আলাপ হলো। সুরবালার সঙ্গে ছোটবেলায় আমার বেশ জানাশোনা ছিল। তার রামলোচন বাবু জানতেন কিনা জানি না। আমিও নতুন পরিচয়, সে সম্বন্ধে কোনো কথা বলা সঙ্গত বোধ করলাম না। এবং সুরবালা যে কোনো কালে আমার জীবনের সঙ্গে কোনো রকমভাবে জড়িয়েছিল, সে কথা আমার বলতে ঠিক ভালোও লাগলো না, আর মনে ইচ্ছেও হলো না। একদিন ছুটির দিনে রামলোচন বাবুর বাড়িতে তার সঙ্গে দেখা করতে গেছি। মনে নেই ঠিক কি বিষয়ে আলোচনা হচ্ছিল, বোধহয় আমাদের বর্তমান ভারতবর্ষের দুরবস্থা সম্বন্ধে। তিনি যে সেজন্য বিশেষ চিন্তিত এবং ম্রিয়মাণ ছিলেন তা নয়, কিন্তু বিষয়টা যে আমাকে টানত, এবং তামাক টানতে টানতে এই সম্বন্ধে যে ঘণ্টা 1.5 অনর্গল শখের দুঃখ করা যেতেই পারে, সেটা বটে। এমন সময় পাশের ঘরে অত্যন্ত মৃদু একটু চুরির টুংটাং, কাপড়ের একটুখানি খসখস এবং পায়েরও একটুখানি শব্দ শুনতে পেলাম। বেশ বুঝতে পারলাম জালনার ফাঁক দিয়ে কোনো কৌতূহলওয়ালা চোখ আমাকে দেখছে। তক্ষুনি 2খানা চোখ মনে পড়ে গেল, বিশ্বাস, সরলতা এবং বাচ্চাবেলার প্রীতিতে ঢলঢলো 2 বড় বড় চোখ। কালো কালো তারা, সেই ঢলঢলো চোখের মধ্যে ঘন কালো চোখের পল্লব, স্নিগ্ধ দৃষ্টি। হঠাৎ হৃৎপিণ্ডকে কে যেন একটা কঠিন মুঠোর মধ্যে চেপে ধরল, আর কিরম যেন একটা টনটন ব্যথায় ভেতরটা টনটন করে ওঠার সঙ্গে সঙ্গে বাসায় ফিরে এলাম। কিন্তু সেই ব্যথাটা না লেগে রইল। লিখি পড়ি যা করি, কিছুতেই মনের ভার দূর হয় না। মনটা হঠাৎ একটা খুব বড় বোঝার মতন হয়ে বুকের শিরা ধরে ঝুলতে লাগলো। সন্ধেবেলায় একটু স্থির হয়ে ভাবতে লাগলাম, কেন এমন হলো। মনের মধ্যে থেকে উত্তর এলো, তোর সে সুরবালা কোথায় গেল? আমি প্রত্যুত্তরে বললাম,
আমি তো তাকে ইচ্ছে করে ছেড়ে দিয়েছি, সে কি চিরকাল আমার জন্য বসে থাকবে? মনের ভেতর কে যেন বলল, তখন তো তাকে ইচ্ছে করলেই পেতে পারতিস, এখন মাথা খুঁড়ে মরলেও তাকে একবার চোখে দেখবার জন্য সেই অধিকারটুকু তোর নেই। সেই ছোটবেলার সুরবালা তোর যতই কাছে থাকুক, তার চুরির শব্দ শুনতে পা, যাই হোক, কিন্তু মাঝখান বরাবর একটা দেওয়াল তোর থাকবেই। আমি বললাম, তো থাক না, সুরবালা আমার কে? উত্তর শুনলাম, সুরবালা আজ তোর কেউই নয়, কিন্তু সুরবালা তো তোর অনেক কিছু হতে পারত। এই কথাটা ঠিক, সুরবালা আমার কি না হতে পারত। আমার সবচেয়ে অন্তরঙ্গ, আমার সবচেয়ে কাছের, আমার জীবনের সমস্ত সুখ দুঃখ ভাগিনী হতে পারত। সে আজ এত দূর, এত পর, আজ তাকে দেখাও নিষেধ, তার সঙ্গে কথা কওয়া দোষের, তার বিষয়ে চিন্তা করা পাপ। আর একটা রামলোচন, কোথাও কিছু নেই, হঠাৎ করে এসে উপস্থিত, কেবল গোটা দুয়েক মুখস্থ মন্ত্র পড়ে সুরবালাকে পৃথিবীর আর সব কিছুর থেকে এক মুহূর্তে ছোঁ মেরে নিয়ে চলে গেল। আমি মানব সমাজে নতুন নীতি প্রচার করতে বসে নেই, সমাজ ভাঙতেও আসিনি, বন্ধন ছিঁড়তেও না। আমি আমার মনের প্রকৃত ভাবটা একটা ব্যক্ত করছি মাত্র। আপন মনে যে সকল ভাব উদয় হয়, এটা তার মধ্যেই একটা ধরে নেওয়া যেতে পারে। রামলোচনের গেরস্থালির আড়ালে যে সুরবালা থাকে, সে যে রামলোচনের থেকেও বেশি করে আমার, এ কথা আমি কিছুতেই মন থেকে তাড়াতে পারছিলাম না। এরকম চিন্তা নিতান্ত অসঙ্গত এবং অন্যায়, তা স্বীকার করতেই হবে, কিন্তু অস্বাভাবিক তো নয়। এখন থেকে আর কোনো কাজেই মনোসংযোগ করতে পারি না। দুপুরবেলায় ক্লাসে যখন ছাত্ররা গুনগুন করতে থাকতো, বাইরে সমস্ত ঝাঁঝা করত, অল্প উত্তপ্ত বাতাস নিম গাছের এই ফুলগুলোর সুগন্ধ বয়ে নিয়ে আসতো, তখন ইচ্ছে করতো, কি ইচ্ছে করতো জানি না, এ পর্যন্ত বলতে পারি ভারতবর্ষের এই সমস্ত ভাবিয়া আশাস্পদ ইত্যাদি ইত্যাদি ব্যাকরণের ভ্রম সংশোধন করে জীবনযাপন করতে ইচ্ছে করতো না। স্কুলের ছুটি হয়ে গেলে আমার বড় ঘরে একলা থাকতেও মন টিকতো না, অথচ কোনো ভদ্রলোক যে দেখা করতে আসবে তাতেও অসহ্য লাগতো। সন্ধেবেলায় পুকুরের ধারে সুপুরি নারকেলের অর্থহীন মর্মরধ্বনি শুনতে শুনতে ভাবতাম, মানব সমাজে একটা ভয়ঙ্কর ভুলের জাল, ঠিক সময় ঠিক কাজ করতে কারোর মনে পড়ে না, তারপরে বেঠিক সময় বেঠিক বাসনা নিয়ে মন অস্থির হয়ে মরে। তোমার মতন লোক সুরবালার স্বামী হয়ে বুড়ো বয়স পর্যন্ত বেশ সুখে শান্তিতে থাকতে পারতো, তুমি কিনা হতে গেলে গ্যারিবল্ডি, এবং হলে শেষে একটা পাড়াগাঁয়ে স্কুলের সেকেন্ড মাস্টার। আর রামলোচন রায় উকিল, তার বিশেষ করে সুরবালাই স্বামী হবার কোনো জরুরি আবশ্যক ছিল না। বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত তার পক্ষে সুরবালাও যেমন ভবশঙ্করী ছিল, আবার তেমনি সে কিনা কিছুমাত্র না ভেবে চিনতে বিয়ে করে সরকারি উকিল হয়ে দিব্যি 5 টাকা রোজগার করছে। যেদিন দুধে ধোঁয়ার গন্ধ হয় সেদিন তুরবালাকে তিরস্কার করে, যেদিন মন প্রসন্ন থাকে সেদিন সুরবালার জন্য গয়না গড়াতে দেয়। বেশ মোটাসোটা চাপকান পরা, কোনো অসন্তোষ নেই, পুকুরের ধারে বসে আকাশের দিকে তারার দিকে চেয়ে হাহুতাশ করে সন্ধ্যা যাপন করে না। রামলোচন একটা বড় মকদ্দমায় কিছুকালের জন্য অন্যত্র গিয়েছেন। আমার স্কুল ঘরে যেমন আমি একলা ছিলাম, সেদিনও সুরবালার ঘরে সুরবালাও বোধ করি সেরকম একাই ছিল। মনে আছে সেদিন সোমবার, সকাল থেকেই আকাশে মেঘ, বেলা 10টা থেকে টিপটিপ করে বৃষ্টি পড়তে আরম্ভ করলো। আকাশের ভাবগতিক দেখে হেডমাস্টার মশাই সকাল সকাল স্কুলের ছুটি দিলেন। খণ্ড খণ্ড কালো মেঘ যেন একটা কি মহা আয়োজনে সমস্ত দিন আকাশময় আনাগোনা করে বেড়াতে লাগলো। তারপর দিন বিকেলের দিকে মুষলধারে বৃষ্টি এবং তার সঙ্গে ঝড়ও আরম্ভ হলো। যত রাত্রি হতে লাগলো বৃষ্টি এবং ঝড়ের বেগ বাড়তে চলল। প্রথমে পূব দিক থেকে বাতাস বইছিল, ক্রমে উত্তর এবং উত্তর পূর্ব দিক থেকে বইতে লাগলো। এই রাত্রে ঘুমোবার চেষ্টা বৃথা। মনে পড়লো এই দুর্যোগে সুরবালা ঘরে একলা আছে। আমাদের স্কুল ঘর তাদের ঘরের থেকে অনেক মজবুত। কতবার মনে করলাম যে তাকে স্কুল ঘরে ডেকে এনে পুকুর পাড়ের উপর রাত্রি যাপন করব, কিন্তু কিছুতেই মন স্থির করে উঠতে পারলাম না। রাত্রি যখন 1টা-1:30 হবে,
হঠাৎ বানের ডাক শোনা গেল। সমুদ্র ছুটে আসছে। ঘর ছেড়ে বেরোলাম, সুরবালার বাড়ির দিকে চললাম। পথে আমাদের পুকুর পাড়টা, সে পর্যন্ত যেতে না যেতেই আমার হাঁটু জল হলো। পাড়ের উপর যখন উঠে দাঁড়ালাম তখন দ্বিতীয় আর একটা ঢেউ এসে উপস্থিত। আমাদের পুকুরের পাড়ের একটা অংশ প্রায় 10-11 হাত উঁচু হবে। পাড়ের উপর আমিও যখন উঠলাম, বিপরীত দিক থেকে আরেকটা লোক উঠল। লোকটা যে কে সে আমি জানি না। সে বোধহয় আমার অন্তরাত্মা, আমার মাথা থেকে পা পর্যন্ত বুঝতে পারলো এবং সেও আমাকে জানতে পারলো, তাতে আমার সন্দেহ নেই। আমার সমস্ত অংশ জলমগ্ন হয়ে গেছে। কেবল 7-5-6 দ্বীপের উপর আমরা দুটি প্রাণী এসে দাঁড়ালাম। তখন প্রলয় কাল, আকাশে তারার আলোও ছিল না এবং পৃথিবীর সমস্ত প্রদীপ নিভে গেছে। তখন একটা কথা বললেও ক্ষতি ছিল না, কিন্তু একটা কথাও বলা গেল না। কেউ কাউকে কুশল প্রশ্নও করল না। আমরা কেবল দুজন অন্ধকারের দিকে তাকিয়ে থাকলাম। পায়ের তলায় গাঢ় কালো উন্মত্ত মৃত্যু স্রোত গর্জন করে ছুটে চলছে। আজ সমস্ত বিশ্ব সংসার ছেড়ে সুরবালা আমার কাছে এসে দাঁড়িয়েছে। আজ আমি ছাড়া সুরবালার আর কেউ নেই। কবেকার শৈশবের সেই সুরবালা কোন এক জন্মান্তর, কোন এক পুরাতন রহস্যন্ধার থেকে এসে সূর্যের আলোয়, চাঁদের আলোয়, লোক পরিপূর্ণ পৃথিবীর উপর আমার পাশে এসে সংলগ্ন হয়েছে। আর আজ কতদিন পরে সেই আলোকময় লোকময় পৃথিবী ছেড়ে এই ভয়ঙ্কর জলশূন্য জনশূন্য প্রলয়ের মধ্যে সুরবালা একাকী আমারই পাশে এসে উপনীত হয়েছে। জনস্রোতে এই নববধূ এই সমস্ত কিছুকে যে আমার কাছে এনে ফেলেছিল, সেই মৃত্যু স্রোত, সেই যে বিকশিত একটা অংশ, তাতে আর কি। এর মধ্যেই এক একটা ঢেউ আস্তে আস্তে এই বিচ্ছেদটাকে আরো দৃঢ় করে দিচ্ছে। এখন কেবল আর একটা ঢেউ এলেই বোধহয় আমরা আরেকটু কাছে এসে বিচ্ছিন্ন হয়ে যাব। সে ঢেউ না আসুক, স্বামী পুত্র বাড়ি ধন জন নিয়ে সুরবালা সুখেই থাকুক। আমি এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়িয়ে অনন্ত আনন্দের একটা আস্বাদ পেয়েছি। রাত্রি প্রায় শেষ হয়ে এলো। ঝড় থেমে গেল, জল নেমে গেল। সুরবালা কোনো কথা না বলে চলে গেল। আমিও কোনো কথা না বলে আমার ঘরে গেলাম। ভাবলাম, আমি নাজিরও হইনি, সেরেস্তাদারও হইনি, গরিবলদিও হইনি। আমি এক ভাঙা স্কুলে সেকেন্ড মাস্টার। আমার সমস্ত ইহজীবনে কেবল ক্ষণকালের জন্য একটা অনন্ত রাত্রির উদয় হয়েছিল। আমার আয়ুর সমস্ত দিন রাত্রির মধ্যে সেই একটিমাত্র রাত্রি আমার তুচ্ছ জীবনের একটিমাত্র চরম সার্থকতা।